আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, তা হচ্ছে আম, দীর্ঘদিন পরে বাংলাদেশের রাজনীতির আকাশে একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমি এই নির্বাচনটাকে দেখছি সামনে এগিয়ে যাওয়ার একটি আলোকবর্তিকা হিসেবে। 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, যার কারণে সমস্ত দেশের জনগণ অপেক্ষা করে আছে যে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে এমন একটি দল বা জোটকে ক্ষমতায় আনবো যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, একবারে নিজস্ব পায়ে দাঁড়িয়ে সমস্ত কিছু মনিটরিং করে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা থেকে শুরু করে সংশ্লিষ্ট যত ধরনের দুর্নীতি আছে সেগুলো দূর করবেন, চাঁদাবাজদের উৎখাত করবেন, সন্ত্রাসীদের নির্মূল করবেন এবং সর্বশেষে দেশকে একটি সুন্দর সুশৃঙ্খল ঐক্যবদ্ধ জাতি হিসাবে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলবেন। এই আশা নিয়ে ভোটাররা উপস্থিত আছেন। এখন যে দলগুলি আছে তাদের নির্বাচনী ইশতেহারে অবশ্যই খুব চিন্তাভাবনা করে পয়েন্টগুলোকে উল্লেখ করবেন তারা কি করতে যাচ্ছেন। আর সবচেয়ে বড় বিষয়, এবারের নির্বাচনে নিয়ামক হচ্ছে তরুণ ভোটার, যাদের পার্সেন্টেজ ভোটের 30 থেকে 40%। এই ভোটাররাই নির্ধারণ করবে যে আগামী ত্রয়োদশ নির্বাচনে কারা বিজয়ী হয়ে সরকার গঠন করবেন। যদি তাদের নির্বাচনী ইশতেহার, তাদের আচরণ, তাদের কলাকৌশলে তরুণ ভোটারদের আগ্রহ সৃষ্টি করতে পারেন, তবেই তিনারা সামনে সরকার গঠন করতে পারেন বলে আমি বিশ্বাস করি। একটি বিষয় খুব আলোচনা এসেছে এখন। আপনি জানেন যে বিগত সময়ে যে অ্যান্টি আওয়ামী আন্দোলন হয়েছিল, 34শে জুলাই আন্দোলন নামে যেটি অভিহিত, সেই জুলাই আন্দোলনে আওয়ামী লীগ এবং তার সমমনা দল ব্যতীত বাকি যত দল ছিল সকলেই কিন্তু একটি প্ল্যাটফর্মে ছিল। তো এই পরবর্তী সময়ে আমরা যেটা দেখছি, সেই দলগুলো একে অন্যের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে। বিশেষ করে আম, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন জামাত এবং বিএনপি একটি প্ল্যাটফর্মে, একটি ঐক্যের মধ্যে ছিল, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই দুটি দলই এখন মূলত একে অন্যের একে অন্যের পরস্পর মুখোমুখি ভোটে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে ভোটাররা কি মনে করছে এবং এর একটা দিক কি পড়তে পারে? প্রশ্নটি অত্যন্ত জটিল একটি প্রশ্ন। এর উত্তর জনগণ ভোটের মাধ্যমে দেবে। তবে আমার ব্যক্তিগত বিশ্লেষণ থেকে যেটা দেখেছি, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হওয়াতে এখন মানুষের সামনে দুটো পথ। হয় তারা বিএনপি প্লাস তাদের সঙ্গে যে দলগুলো আছে সেই জোটকে সমর্থন দেবে, ভোট দেবে, অথবা জামায়াত প্লাস তাদের সঙ্গে যে জোট আছে তাদেরকে ভোট দেবে। সে ভোটের পার্সেন্টেজ হিসাবে বিদেশি বিভিন্ন, যেমন IRI এবং অন্যান্য কিছু সংস্থা জরিপ করেছে, সেখানে দেখা গেছে বিএনপি 66% ভোট পেয়ে নির্বাচিত হতে পারে, আর বাকি দলগুলো বাকি পার্সেন্টেজে ভোট পেতে পারে। তবে মূল ব্যাপার হচ্ছে, যেটা বললাম আগেই, তরুণ ভোটারদের যদি বেশি আকৃষ্ট করতে পারে অন্য অন্য দলগুলো, হতে পারে নতুন কোনো দলও। তো এখানে আপনাকে যে জিনিসটা চলে আমি আসতে পারে। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই যে তরুণ ভোটার, ঘুরে ফিরে কিন্তু আলোচনায় এবারে আছেন তরুণ ভোটার। গণমাধ্যমে ইতিপূর্বে প্রকাশ হয়েছে যেখানে তরুণ ভোটাররা এবার আছেন 40%-এর উপরে, 40 থেকে 44% ভোটার এই আগামী নির্বাচনে তারা ভোট দিতে যাচ্ছেন, যাদের বয়স 18 থেকে 30 বছর। তো 36এর আন্দোলনে সম্মুখ সারি থেকে যারা বেশি আন্দোলনে জড়িত ছিল তারাই সেই তরুণ, অর্থাৎ তারা ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী। এই একটা বড় একটা অংশ তারা কিন্তু এবারে নির্বাচনে একটা বড় ব্যাপক ভূমিকা রাখতে পারে। তো প্রশ্ন হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে আসছে বা বিভিন্নভাবে তথ্যপত্র বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তথ্যই আসছে যেখানে বলা হচ্ছে যে আমাদের দেশের আগামী নির্বাচন উপলক্ষে বহির্বিশ্বের একটি প্রভাব আছে, বিশেষ করে ভারতের একটা প্রভাব আছে। সেই প্রভাবটা, সেই বলয়টিতে অলরেডি বিএনপি ঢুকে গিয়েছে, অর্থাৎ ভারত বলয়ে বিএনপি।
তো সেই তরুণ ভোটাররা আসলে কি করতে পারে, যেহেতু তাদের আন্দোলন ছিল এই ভারত বিরোধী, সুতরাং ভারত যাকে সমর্থন করবে তরুণরা কি সেদিকে যাবে? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে বিষয় হচ্ছে, যেহেতু এবার আওয়ামী লীগ এবং 14 দল নাই, সেখানে আন্তর্জাতিক বিশ্লেষণ এবং দেশীয় বিশ্লেষণ থেকে যেটা এসেছে, নির্বাচনে 10 থেকে 25% মানুষ ভোট কেন্দ্রে নাও যেতে পারে যারা আওয়ামী সমর্থক এবং আওয়ামী লীগ এবং 14 দলকে ভোট দেয় এরকম সংখ্যায়। বাকি থাকে যে পার্সেন্টেজ, সেখানে তরুণ ভোটাররা যদি একটা পক্ষকে সমর্থন করে, তাহলে দেখা যাচ্ছে নির্বাচনী সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যা পাওয়া যায়, সেই দলই বিজয় হবে এবং সরকার গঠন করবে। এখানে আওয়ামী লীগ এখানে আপনাকে নেই, একটু এখানে এখানে একটু যুক্ত করে দিই। আপনি যে কথা বলছিলেন যে যে পক্ষে যাবে, আসলে এনসিপি নামে একটি দল পরবর্তীতে গঠন করা হয়েছে, যেটা মূলত যাদের জন্ম এই জুলাই আন্দোলনের মধ্য থেকে, এবং তারাই মোটামুটি তরুণদের একটি প্রতিনিধিত্বের জায়গায় তারা আছেন, এবং তারা কিন্তু এখন জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে এসেছে এবং 30টি আসনও তাদেরকে দাঁড় করানো হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে তরুণরা আসলে কোন দিকে ধাবিত হচ্ছে? এটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এনসিপি যদি ব্যক্তিগতভাবে এককভাবে নির্বাচন করতো, তাদের ইমেজটা অনেক ভালো হতো। এখন যখনই তারা জোটে গেছে, তখন জোট ভিত্তিক একটা হিসাব নিকাশ আছে। আর শুধু এনসিপি বা এনসিপির সঙ্গে যারা জড়িত তারাই আন্দোলন করেননি, আপনাকে উল্লেখ করে দিই। এখানে প্রত্যেকটি দলই জড়িত ছিল, সাধারণ মানুষ জড়িত ছিল, অভিভাবক জড়িত ছিল, স্কুলের যার ভোট এখনও 10 বছর পরে হবে, 5-6-এ পড়ে এমন স্টুডেন্ট এবং স্টুডেন্টের অভিভাবকরাও সে সময় আন্দোলনে ছিল। অর্থাৎ দেশের সামগ্রিক জনগণই আন্দোলনে ছিল। তাই এখানে বিশেষভাবে আন্দোলন কেউ হাইজ্যাক করে নিয়ে যাবে এরকম পরিস্থিতি নাই। তবে এন্টি ইন্ডিয়ান মুভমেন্ট বাংলাদেশে একটি সফল মুভমেন্ট। আর ইন্ডিয়ার পক্ষ যদি কোনো দল নেয়, স্বাভাবিকভাবে ভোটারদের উপর একটি প্রভাব পড়বে এবং সেই প্রভাবের কারণে সমস্যা হতেও পারে ভোটের রাজনীতিতে। আর এখানে যেহেতু এনসিপি জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে, জামাত নিঃসন্দেহে একটি ভালো অবস্থানে এসেছে। জামাতের 1971 সালের বিরোধী ভূমিকা থেকে এখন নতুন করে 2024-এর ভূমিকায় একটি বিজিত শক্তি, এবং তার সাথে বিজিত শক্তির প্রধান যারা নেতৃত্ব স্থানীয়, তারা তাদেরকে আকৃষ্ট করতে প্রচেষ্টা আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন এবং তাদেরকে জোটবদ্ধ করেছেন, যার কারণে জামাতও একটি শক্তিশালী এখন জোট হিসাবে বিএনপির এগেনস্টে দাঁড়ায় গেছে। তাই ঘুরে ফিরে সেই একই কথা বলতে হয়, তরুণ ভোটাররা যদি জামাতের পক্ষে যায়, জামাত নির্বাচনে জিততে পারে। আর তরুণ ভোটাররা যদি বিএনপি প্লাস জোটের পক্ষে যায়, তারাও জিততে পারে। বা এরকম হতে পারে, তরুণ ভোটাররা হয়তো কোনো জোটকে বেছে নাও নিতে পারে, তারা অন্য কোনো ছোট দলকেও সমর্থন করে যেতে পারে, যদি তাদের মনোভাব, তাদের নির্বাচনী ইশতেহার বা তাদের আচার আচরণ তাদের পক্ষে, বা তাদের যে আকাঙ্ক্ষা ছিল যে একটি ভারত বিরোধী আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে উঠবে, সে আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম না হয়। সেক্ষেত্রে আপনার এই আলোচনায় বা কথাই আমরা কি এমনটা বলতে পারি, বা আপনি ভাবছেন কি যে 71 আর 24 এই দুটোর মাঝে যারা 71পন্থী তারা একদিকে, 24পন্থী কি আর একদিকে, এরকম কিছু কি? এখানে 71পন্থী যারা, তাদের একটি বৃহৎ অংশ বিএনপিকে সাপোর্ট দেবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ তারা কখনোই জামাতকে মেনে নেবে না। আর যারা 24পন্থী, যেহেতু এনসিপির সঙ্গে জোটে আছে, অধিকাংশই জামায়াত ইসলামকে এবং তার জোটকে সমর্থন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরেও সবশেষে ঘুরে ফিরে ভোটের যে আলোচনা চলছে, একটি শক্তিশালী লড়াই অপেক্ষা করছে। এখন এই লড়াইয়ে যিনারা বেশি সমর্থন আদায় করতে পারবেন, তিনাদের পক্ষেই সরকার গঠন করা সম্ভব হবে এবং বেশি সংখ্যক সিট নিয়ে সংসদে যেতে পারবেন বলে আমি আশা করছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান